দিও আমাকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। ওকে, সো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। ওকে, এন্ড সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এন্ড আজকের ক্লাসে আমরা আমাদের যেই লাল সালু যে উপন্যাসটা রয়েছে, আমরা সেই উপন্যাসটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, তো পুরো ক্লাসে জুড়ে আমরা এই এই উপন্যাসটা নিয়ে খুব ভালোভাবে চেষ্টা করব আজকে আলোচনা করার জন্য। তো তোমরা আমি সাউন্ড ঠিক আছে? কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা এই পুরো উপন্যাসটা নিয়ে আলোচনা করব এবং উপন্যাসটা আসলে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা প্রসঙ্গ নিয়ে, উপন্যাসের প্রত্যেকটা প্রসঙ্গ নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, সো হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ এবং সবকিছু ওকে আছে। তো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, আর কথা না বাড়াই। হ্যাঁ, ঠিক আছে, তোমরা সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে সবাই আমাদের আজকের ক্লাসটাতে যাতে করে সবাই যুক্ত হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে আমাদের আজকের ক্লাসে সবাই যাতে যুক্ত হতে পারে। ওকে, ওকে, তো তাহলে শুরু করি। আমরা প্রথমত যে এইটার লেখককে সৈয়দ আলিউল্লাহ, আমরা তার সম্পর্কে একটু জানবো। এন্ড সৈয়দ আলিউল্লাহ লেখক সম্পর্কে জানার পর আমরা আস্তে আস্তে আমাদের মূল যে উপন্যাস রয়েছে সেখানে প্রবেশ করব। তো আমরা দেখি যে সৈয়দ আলিউল্লাহ তিনি 1922 সালে তিনি হচ্ছে 15ই আগস্ট চট্টগ্রামের ষোড়শ শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং তার আদি নিবাস ছিল নোয়াখালী। আদি নিবাস সেটা কোথায় ছিল? নোয়াখালী। এবং মনে রাখবা, লাল সালু উপন্যাসের যেই পরিবেশ, হ্যাঁ, যে পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে বা লাল সালু উপন্যাস কোন অঞ্চলকে ঘিরে রচনা করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে নোয়াখালী। হ্যাঁ, এটা তিনি নোয়াখালী অঞ্চলকে ঘিরে তিনি এই লাল সালু উপন্যাসটা রচনা করেছেন। তো তার পিতার নাম, তিনি কুড়িগ্রাম হাই স্কুল থেকে হচ্ছে মেট্রিক পরীক্ষা পাশ করেন, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন, আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ অর্থনীতিতে তিনি পড়াশোনা করেছেন। তো অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো অনেকগুলো ইনফরমেশন, সবগুলো আর বলছি না। তার সাহিত্যকর্মগুলো আমরা একটু দেখে নিই, যে সৈয়দ আলিউল্লাহ সাহিত্যকর্ম খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে এই তিনটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। একটা হচ্ছে লাল সালু, এটা তো তোমরা জানোই। এরপর হচ্ছে চাঁদের অমাবস্যা, এইটা। এরপর হচ্ছে কাদো নদী কাদো, এই তিনটা একটু ভালোভাবে মনে রাখবে। আর ছোট গল্পের ভিতর রয়েছে নয়নচারা, এরপর হচ্ছে দুই তীর ও অন্যান্য গল্প, এরপর হচ্ছে গল্প সমগ্র। তার বেশ কিছু জনপ্রিয় নাটক রয়েছে, তার ভিতরে বহিপীর, এটা অত্যন্ত জনপ্রিয় একটা নাটক, সেটা হচ্ছে বহিপীর। এরপর হচ্ছে তরঙ্গবঙ্গ, এরপর হচ্ছে উজানের মৃত্যু, এরপর হচ্ছে সুরঙ্গ। সুরঙ্গ এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি লেখক সম্পর্কিত কথাবার্তা। এবং তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন। বহিপীর নাটকের জন্য তিনি পিই ইন পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি 1961-তে, আদমজী পুরস্কার পেয়েছেন 1965-তে, তারপর হচ্ছে 21শে পদক, এটা হচ্ছে 1983-তে তিনি পেয়েছেন, মরণোত্তর পদক লাভ করেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের লেখক সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ যেই তথ্যাবলী রয়েছে সেইগুলো। তো আমরা এখন তোমরা যদি বলো তাহলে আমরা চলে যাব আমাদের লাল সালু যে উপন্যাস, এই উপন্যাসের আসলে বিষয়বস্তু বা
প্রেক্ষাপটে আস্তে আস্তে চলে যায়। তো এই উপন্যাসের মূল বিষয়বস্তু বা এই উপন্যাসের প্রেক্ষাপট, মূল যেই বিষয়টাকে নিয়ে লেখক লিখেছেন সেটা হচ্ছে ধর্মের নামে ভণ্ডামি। কি? ধর্মের নামে ভণ্ডামি। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসো। ধর্মের নামে ভণ্ডামি, এটা হচ্ছে লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু। ধর্মের নামে ভণ্ডামি, এটা হচ্ছে লাল সালু উপন্যাসের মূল যে বিষয়বস্তু, সেটা কি? ধর্মের নামে ভণ্ডামি। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে মূল বিষয়, যে ধর্মের নামে ভণ্ডামি। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটু ঘটনা বিন্যাসটা একটু পড়ি। তো লাল সালু উপন্যাসে আমরা যদি দেখি যে মূল চরিত্র, তার নাম হচ্ছে মজিদ। তো মজিদ সম্পর্কে অনেক ইনফরমেশন আমাদের আজকের ক্লাসে আসবে এবং আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো মজিদ, এটা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। হ্যাঁ, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। কিন্তু সে আসলে এই যে মূল উপন্যাসের যে কাহিনী, সেটা যাকে নিয়ে নির্মাণ হয়, সে হচ্ছে এই মজিদ। হ্যাঁ, আমরা তাকে নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই দেখতে পাই যে নোয়াখালী যে অঞ্চল, এই অঞ্চলটা যেহেতু একেবারে বঙ্গোপসাগরের কাছে, এজন্য এই নোয়াখালী অঞ্চল এটা মূলত আসলে নিচু অঞ্চল ছিল। তো নিচু অঞ্চল থাকার কারণে যখন বন্যা হতো, বর্ষা যখন হতো, তখন ওই অঞ্চলটা পুরো একেবারে পানির নিচে ডুবে যেত। মানে অন্যান্য জেলা থেকে ওখানে খুব তাড়াতাড়ি কি হতো? পানি উঠতো। তো পানি উঠতো, এই জন্য তখন বন্যার সময় মানুষজন ওই অঞ্চলটা থেকে, অর্থাৎ বর্ষাকালে ওই অঞ্চলটা থেকে মানুষ জীবিকার সন্ধানে অন্য অঞ্চলে চলে আসতো। তাহলে তারা কেন আসতো? তারা হচ্ছে জীবিকার সন্ধানে, তারা নোয়াখালী থেকে বা ওই অঞ্চলটা থেকে তারা উঁচু অঞ্চলে চলে আসতো। এবং এখানে গারো পাহাড়ের কথা বলা হয়েছে, অর্থাৎ ময়মনসিংহের দিকে এই গারো পাহাড় অঞ্চলে যারা চলে আসতো। এবং ওই যে অঞ্চলের কথা বলা হচ্ছে, ওই অঞ্চলের আমরা বর্ণনাতে দেখি যে ওই অঞ্চলের ছেলে মেয়েরা সকালবেলা যখন কি হতো, তারা মুক্তবে পড়াশোনা করতো, তারা আমপাড়া নিয়ে তারা মুক্তবে যেত, তারা সূরা কারাত পড়তো, সবার মাথায় টুপি থাকতো। সেই ঘটনার বর্ণনা এখানে আমরা প্রথম দিকে দেখতে পাই। তো যাই হোক, তো ওই অঞ্চলটাতে যখন পানি উঠে যায়, তখন জীবিকার সন্ধানে মজিদ সেই অঞ্চল থেকে একটা উঁচু অঞ্চলে চলে আসে এবং একটা পাহাড়ি জায়গায় সে চলে আসে। তো ওই পাহাড়ি অঞ্চলে একজন সরকারি কর্মকর্তা, উপন্যাসের শুরুর দিকে আমরা দেখতে পাই ওই অঞ্চলে একজন সরকারি কর্মকর্তা, এই সরকারি কর্মকর্তা তিনি পাখি শিকার করতে তিনি বন্দুক নিয়ে এসেছেন। তো হাঁটতে 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 তিনি দেখে যে ওই যে অঞ্চল, ওখানে একজন মানে কোনো এক জায়গা থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? আজানের ধ্বনি শোনা যাচ্ছে। সেই আজানের ধ্বনি শুনে তিনি হাঁটতে হাঁটতে গিয়ে দেখে যে ওই জায়গাতে মজিদ কি করছে? আজান দিচ্ছে। তখন মজিদের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয় যে এত বড় একটা অঞ্চলে, এত বড় একটা জনমানবহীন জায়গাতে এই মানুষটা কি করতেছে? আজান দিচ্ছে। তার সাথে কথাবার্তা হলো এবং তাকে মজিদকে জিজ্ঞেস করা হলো যে কেন আপনি এই জায়গাতে এসেছেন, কেন এই জায়গায় এসে আপনি আজান দিচ্ছেন? বলছে আমি আমার অঞ্চলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছি এবং এই জায়গাতে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে এসেছি। সে বলছে সে এই জায়গাতে এসেছে মানুষকে ইসলামের দাওয়াত দিতে, কিন্তু আসলে এটাই ছিল তার ভণ্ডামি। সে কিন্তু এই জায়গায় ইসলামের দাওয়াত দিতে মানুষকে আসে নাই, বরং সে এসেছে নিজের জীবন বা জীবিকার তাগিদে সে সেখানে এসেছে। তো ওই সরকারি কর্মকর্তার সাথে তার সাথে কথাবার্তা হতে হতে একটা প্রসঙ্গে তাকে বলেছে যে আপনি কেন এই জায়গাতে এসেছেন? তখন বলেছে যে আমি মোহাম্মদনগর গ্রামে এসেছি। গ্রামের নামটা মনে রাখবা, মোহাম্মদনগর। এই মোহাম্মদনগর গ্রামে আমার পূর্বপুরুষের কিছু প্রাচীন কবর ছিল, সেগুলো দেখতে এসেছি। তখন মজিদ জানতে পারে যে এই যে মোহাম্মদনগর গ্রাম, সেখানে অনেক পুরনো কি রয়েছে? সেখানে অনেক পুরনো কবর রয়েছে। এবং মজিদ এবার মোহাম্মদনগরকে টার্গেট করে মজিদ মোহাম্মদনগরে চলে যায়। মোহাম্মদনগরে ঢুকার সময় মোহাম্মদনগরে ঢুকার সময় মজিদ একটা নাটকীয় দৃশ্য সে তৈরি করেছে। সেটা কি? মোহাম্মদনগরের যে গ্রাম, এই ঠাড়া দুপুরের মধ্যে এই রাস্তার ধারে সে দাঁড়ায় দাঁড়ায় মজিদ নামাজ পড়তেছে। তখন এই যে যারা তাহের, কাদের, রতন, এরা এই পাশে এরা কি করতেছে? মাছ ধরতেছে। এরা দেখে এরা সবাই হতভম্ব হয়ে গিয়েছে যে এই জায়গাতে এই ভরা দুপুরে একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহ, তার ঈমান কত শক্ত, কত পাকাপোক্ত। এটা ছিল তার নাটকীয় ভেষ। আসলে সে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে নাই। সে নামাজ পড়েছে কেন? সে নামাজ পড়েছে এই গ্রামের মানুষদেরকে ঢুকতেই যাতে তাকে বুঝে যে সে একজন উলিয়া।
আমাদের সমাজে আজকে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে নামাজ পড়ে, কিন্তু নামাজটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। কাকে সন্তুষ্ট করার জন্য? কাউকে দেখানোর জন্য। ভোট আসলে নেতা মসজিদ থেকে সরে না, মানুষকে বুঝায় তার ইমান অনেক শক্ত, সে অনেক নামাজি, কিন্তু আসলে বাস্তবে কিন্তু সে সেটা না। তো যাই হোক, সে তখন ওই অঞ্চলের মধ্যে ঢুকলো, এবং ওই অঞ্চলের মধ্যে ঢুকে সে সেখানে অনেকগুলো প্রাচীন কবর থেকে একটা কবর ঠিক করে দিয়ে বলল যে এই কবরটা মুদাসসির পীরের কবর। মুদাসসির পীর কার কবর? মুদাসসির পীরের কবর। তো বলেছে মুদাসসির পীর তিনি আমাকে গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি যে তার কবর এই অঞ্চলে ছিল। আসলে কিন্তু এটা কারো কবরই ছিল না, মানে কারো কবর ছিল, কার কবর ছিল কেউই জানে না। মজিদ একটা ভণ্ড সেই কবরটা দেখিয়ে দিয়ে বলল যে এটা মুদাসসির পীরের কবর, এই কবর রক্ষণাবেক্ষণ তোমরা করতেছো না, গ্রামের মানুষ তোমরা সবাই নাফরমান কাফের। আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আমাকে বলা হয়েছে যে এই কবরের পরিচর্যা করার জন্য খাদেম হিসাবে আমাকে পাঠানো, আমি এসেছি। এবার গ্রামের মানুষজন খুব ভয় পেয়ে গেল, আল্লাহ এত বড় একজন পীরের কবর আমাদের এই মোহাম্মদনগর গ্রাম, অথচ আমরা জানি না। তখন গ্রামের মানুষজন সেই কবরটাকে পরিষ্কার পবিত্র করে দিয়ে বলল যে ঠিক আছে, এইখানে এবার একটা মাজার হয়ে গেল, কবরের উপর একটা মাজার হয়ে গেল, এবং সেখানে খাদিম হয়ে গেলেন কে? আমাদের এই মজিদ। এবং মজিদ তখন সেখানে এবার ব্যবসা শুরু করে। ব্যবসা কি? গ্রামে দেখবে তোমাদের অনেক জায়গাতে যে মাজার থাকলে গ্রামের মহিলারা এই কাজ করে, এই কাজ করে যে ধরো কারো গাছে নতুন ফল ধরছে, এটা মাজারে মান্নত করে, কারো বাচ্চা হচ্ছে না, মাজারে মান্নত করে, আছে না? তখন এই যে মুদাসসির পীরের কবর, সেই কবরে মানুষজন অর্থ দেয়, সেই কবরে মানুষজন বিভিন্ন ফল ফলাদি সম্পদ দেয়, ছাগল দেয়, এক একজন এক এক কিছু দিতেছে। এই যে এত কিছু দিতেছে, এই সব কিছু ভোগ করতেছে কে? এই অর্থের মালিক হচ্ছে মজিদ। তো এইভাবে মজিদ একটা রমরমা একটা ব্যবসা শুরু করে দেয়। কেউ এনে গরু দেয়, কেউ এনে ছাগল দেয়, কেউ এনে খাসি দেয়, কেউ এনে মুরগির ডিম দেয়, যার যেটা আছে, যার গাছে প্রথম ফল ধরছে, কারো মুরগি প্রথম ডিম দিছে, সেই ডিম মাজারে এসে এটা ভোগ করতেছে গিয়ে মজিদ। তো এইভাবে সে কি করলো? মাজার কেন্দ্রিক একটা ধর্মকে ব্যবসায় পরিণত করলো। ধর্মকে কি করলো? ব্যবসায় পরিণত করলো। তো তখন এলাকার যে মাতাব্বর ছিল, তার নাম ছিল মাতাব্বর। এই মাতাব্বরের নাম ছিল খালেক ব্যাপারী। এই খালেক ব্যাপারী ওই এলাকার কি ছিল? মাতাব্বর ছিল। তো এই খালেক ব্যাপারীর সাথে তার সাথে ভালো সম্পর্ক হয়। খালেক ব্যাপারী যে কোনো সালিশ দরবার করতে গেলে তাকে নিয়ে যায়, বা এলাকার মোড়ল খালেক ব্যাপারীর সাথে তার সাথে একটা সুসম্পর্ক হয়েছে। এখন মজিদ ওই গ্রামের, মোহাম্মদনগর গ্রামের একটা বিশাল বড় একটা মাথা হয়ে গেছে। তাকে ছাড়া এখানকার আর কোনো কিছু হয় না, কারণ সে তো আল্লাহওয়ালা মানুষ, বুঝো না, পাপ মুক্ত মানুষ। এভাবে সে তার গ্রামে তার একটা পরিচিতি হলো, তার একটা পাওয়ার হলো, এবং মাজারকে কেন্দ্র করে এসে ভালো ভরপুর ব্যবসা শুরু করতেছে। এখন একটা মানুষের টাকা, ব্যবসা চলতেছে, টাকা আসতেছে, গ্রামের সব মানুষ তাকে চিনে, সবই আছে। এখন তার কিসের দরকার বলো তো? কি দরকার? দেখি পারো কিনা। তার কি দরকার? কি দরকার? বেডি দরকার। কি দরকার? বেডি দরকার। তো প্রথম বিয়ে করেছে, নাম ছিল তার রহিমা। তো এই রহিমার সম্পর্কে জানতে গিয়ে আমরা দেখি যে রহিমা খুব মোটা সোটা কি ছিল? মোটা সোটা দেহের মানুষ ছিল। এবং রহিমা মজিদের শারীরিক গঠনের দিক থেকে খুবই বিপরীত ছিল। যেমন মজিদ, তার দেহ ছিল বলা হয়েছে শীর্ণ দেহ। শীর্ণ মানে কি? চিকন দেহের অধিকারী ছিল মজিদ। কিন্তু এদিকে রহিমা সম্পর্কে বলা হচ্ছে রহিমা খুবই মোটাসোটা ছিল, বলা হচ্ছে রহিমা খুবই শক্তিশালী ছিল। এবং এতটাই শক্তিশালী বলা হচ্ছে যে রহিমা যখন বাড়ির উঠানে যখন হাঁটতো, তখন মাটি থপথপ 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 করে কাঁপতো। তার মানে মজিদ সে ছিল চিকনা, আর তার বউ রহিমা সে ছিল শক্তিশালী এবং খুবই মোটাসোটা ছিল। চিকন ছেলেদের কপালে প্রায়শই দেখা যায় যে এরকম মোটা বউ জোটে। স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, বুঝছো? তো এইভাবে সংসার চলতেছে। রহিমাকে বিয়ে করলো, এবং রহিমা সম্পর্কে আরো অনেক ইনফরমেশন আমরা জানতে পারি। রহিমা মাজারকে ভয় পেত। রহিমা কি? মাজার ভয় পেত। এবং রহিমা ছিল স্বামীর খুবই অনুগত।
স্বামী কি ছিল? খুবই অনুগত ছিল, সে খুবই ভালো ছিল। মজিদের উপরে সে কখনোই কোনো কথা বলতো না, বুঝছো? লম্বা চৌড়া এগুলো, হ্যাঁ, ভেরি গুড। কথা কি বুঝো নাই? এইভাবে ব্যবসা কি হচ্ছে, চলতেছে, এবং গ্রামের এইভাবে তাদের নিজেদের ভিতরে ভালো ব্যবসা হচ্ছে। কথা কি বোঝা গেছে? এখন এই যে আমরা আবার দেখতে পাই যে এখানে খালেক ব্যাপারী যে ছিল, এই খালেক ব্যাপারীর বউ, খালেক ব্যাপারী, এই খালেক ব্যাপারী তার বউ ছিল আমেনা বেগম। তো আমেনা বেগম তার আবার কোনো সন্তান হয় না, অর্থাৎ এদের এই দম্পতির খালেক ব্যাপারীর কোনো সন্তানাদি নাই। আমেনা বিবির ঘরে কোনো, আমেনা বেগমের কোনো সন্তান হয় না। তখন আগে যে বাচ্চা হচ্ছে না, সলিউশন, ওয়ান স্টপ সলিউশন, সেটা হচ্ছে কি, আরেকটা বিয়ে করো। এখন সেই সুযোগ নাই। এখন বাচ্চা না হলে, আগে তো মেডিকেল সায়েন্স, ডাক্তার, ল্যাব, চেক আপ, এগুলো কিছুই ছিল না। বাচ্চা হচ্ছে না, এখন প্রথম কাজ আরেকটা বিয়ে করো। এখন বিয়ে করার জন্য এটা কেন বলে? কারণ তখন মনে করো হচ্ছে বাচ্চা হচ্ছে না, তার মানে বউয়ের দোষ। তো বউয়ের দোষ, তাহলে বউ পাল্টাও, তাহলে এবার বাচ্চা হবে। তো এখন আবার মেডিকেল সায়েন্স বলে না, আসলে অধিকাংশ সময় দোষটা আসলে কার? ছেলের দোষের কারণে বাচ্চা হয় না। আগে এটা মেয়েদের উপর দোষ চাপাই দিত যে মেয়ে অলক্ষণে বাচ্চা হয় না, কিন্তু বাচ্চা হয় না আসলে ছেলের সমস্যার কারণে। যাই হোক, এগুলো আলোচনা করতে গেলে পরে বায়োলজি ক্লাস হয়ে যাবে, আমি সেদিকে আর না যাই। এখন বিয়ে করবে, আচ্ছা যাই হোক, হচ্ছে না বাচ্চা। তো এরপর তার দ্বিতীয় বউ, নাম হচ্ছে তানু বিবি, তানু বিবিকে বিয়ে করলো। যাই হোক, তানু বিবি সুন্দর মতো সংসার করতে করতে কিছুদিন পরে তানু বিবির একটা আল্লাহর নাম নিয়ে কি হলো, বাচ্চা হয়ে গেল। আমেনা বিবি তো হতাশ, যে কি করলাম, এতদিন একই স্বামীর সাথে আমি থাকলাম, কিন্তু বাচ্চা হলো না, আর এই মেয়ে আইসাই কদিন থেকেই এখন বাচ্চা হয়ে গেল, হাই হাই পোড়া কপাল। তবু আমেনা বিবি নিজেকে সান্ত্বনা দিচ্ছে, কন্ট্রোল কন্ট্রোল, হ্যাঁ, নিজে নিজে বলতে কন্ট্রোল, সমস্যা নাই, আল্লাহ দিছে, আল্লাহর ধান আল্লাহ দিছে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হতো, কিন্তু তানু বিবি আবার কিছুদিন পর, এক বাচ্চা হওয়ার পর তার বাচ্চা হয়ে গেছে আরেকটা। এবার আমেনা বিবি তো আর ধৈর্য ধরতে পারলো না, এটা কি মেনে নেওয়া যায়? আমি তো 14 বছর আগে আসছি, আর তুই এভাবে বিপ্লব শুরু করে দিবি, এটা তো হয় না, হয় মানা যায় না। তখন খালেক ব্যাপারীকে বললো, ওগো শুনছ, আওয়ালপুরের পীর পানি পড়া দিলে বাচ্চা হয়। আওয়ালপুরের পীর, আওয়ালপুরের পীর। তখন মজিদের ব্যবসায় কিছুটা ভাটা পড়ে। পাশের গ্রাম আওয়ালপুরে আরেকজন পীরের আবির্ভাব হয়, সে নাকি পানি পড়া দিলেই নাকি বাচ্চা হয়ে যায়। তো এই উপন্যাসে সৈয়দ অলিউল্লাহ এত সুন্দর করে চমৎকার আমাদের সমাজে প্রচলিত ধর্মীয় গোরামি, আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার গুলোকে এত সুন্দর করে তুলে ধরেছেন, গ্রামের পরিবেশগুলোকে এত সুন্দর করে তুলে ধরেছেন। অথচ সৈয়দ অলিউল্লাহ লিখে গুগলে গিয়ে সার্চ দিবে সৈয়দ অলিউল্লাহর, মানে সেই সময়ের, সেই আজ থেকে বহু বছর আগের সেই সৈয়দ অলিউল্লাহকে দেখলে মনে হবে যে এখনো সিনেমার নায়ক। তার ড্রেস আপ চমৎকার, এত সুন্দর, মানে এত হ্যান্ডসাম, তাকে দেখে মনে হবে যে সে জীবনে কখনো গ্রামেই যায় নাই, কিন্তু সেই গ্রামের ছোটখাটো বিষয়গুলোকে এত সুন্দর করে তার লেখার মাধ্যমে সে তুলে ধরেছেন। চমৎকার, বুঝছো? তো আওয়ালপুরের পীর আসলো, আওয়ালপুরের পীর আসার পরে মানুষজন দলে দলে আওয়ালপুরের পীরের কাছে চলে যাচ্ছে। মজিদ এটা নিয়ে খুবই চিন্তিত। এখন মজিদের সাথে আবার খালেক ব্যাপারে আরেক ভালো সম্পর্ক। তখন আমেনা বেগম বললো, এগো শুনছো, আওয়ালপুরের পীরের পানি পড়া একটু খেয়ে দেখি কিছু হয় কিনা। এখন পীরের পানি পড়া খাইলে কখনোই বলতো বাচ্চা কি হয়? আওয়ালপুরের পীর কখনোই কি বাচ্চা দিতে পারবে? যেখানে খালেক ব্যাপারীর সাথে আজ এত বছর থাকার পর খালেক ব্যাপারীর দ্বারা যেটা সম্ভব না, সেটা আওয়ালপুরের পীরের এক পানি পড়ার দ্বারা সম্ভব। এখনকার এই যুগে এসে কাউকে যদি বলে যে পানি পড়া দিব বাচ্চা হয়ে যাবে, এটা কেউ বিশ্বাস করবে? করবে বলো? এখন আওয়ালপুরের পীর বাচ্চা দিতে পারে, এটাতে কোনো সন্দেহ নাই, 100% পারবে, এটাতে কোনো সন্দেহ আছে? আমারও নাই, তোমারও নাই, আমরা এই কথার উপর একমত। কিন্তু প্যাটার্ন আলাদা। পানি পড়া এই প্যাটার্নে বাচ্চা হবে না, অন্য প্যাটার্ন আলাদা কথা, কিন্তু পানি পড়া এই প্যাটার্নে এই যুগে এসে কেউ এটা বিশ্বাস করে না যে বাচ্চা হবে। কথা কি বুঝছো না বুঝো নাই? তো এইভাবে যাই হোক, তখন খালেক ব্যাপারী বইয়ের আবদার রক্ষার জন্য তখন এই তানু বিবির ভাই, তার নাম ছিল ধলা মিয়া, তো এই ধলা মিয়াকে রাতের অন্ধকারে বলে যে তুমি গিয়ে
আউয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসো, কারণ আমার সাথে মজিদের সাথে ভালো সম্পর্ক, এই খালেক ব্যাপারীর সাথে মজিদের সাথে ভালো সম্পর্ক। এখন মজিদ যদি জানে খালেক ব্যাপারী নিজের সমস্যার জন্য আউয়ালপুরের পীরের কাছে যায়, তাহলে কি তাদের দুজনের ভিতরে সম্পর্ক ভালো থাকবে? থাকবে। এই ধলা মিয়া সন্ধ্যার পরে যাচ্ছে, অন্ধকার নেমে আসলো, ধলা মিয়া যাচ্ছে, যেতে যেতে ধলা মিয়া ভয় পেয়ে যায়। ধলা মিয়া ভয় পেয়ে ধলা মিয়া এবার পানি পড়া আর টাকা নিয়ে আসে মজিদের কাছে। মজিদের কাছে এসে বলে যে আপনি পানি পড়া দিয়ে দেন, আমাকে আমার দুলাভাই পাঠাইছে, আমার যাইতে ভয় লাগে, টাকা আপনি রেখে দেন। মজিদ এটা শুনে মজিদ তো খুবই গরম। এবার খালেক ব্যাপারীকে বললো, ছি খালেক ব্যাপারী, আপনার বইয়ের বাচ্চা হয় না, বাচ্চার জন্য আপনি আউয়ালপুরের পীরের কাছে গেলেন, এটা তো আমি পারি, পারি মানে কি, এটা সমাধান আমিও দিতে পারি, আপনার দরকার ছিল না আউয়ালপুরের পীরের কাছে যাওয়া, আপনি আমার কাছে নিয়ে আসলেই পারতেন, ব্যাপারটা আমি দেখতেছি। তো মজিদ আসলে তাকে বুঝাতে চাই যে ব্যাপারটা আমি দেখতেছি, আপনি এই দায়িত্বটা আমাকে দিয়ে দেন, আপনি খুবই রিল্যাক্সে থাকেন, ব্যাপারটা আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মজিদ, আমি আছি তো, আমি তো এখনো আছি, তাই না, আমি ব্যাপারটা দেখতেছি। তো যাই হোক, সে দেখবে। তখন সে কি বলল, তখন তোমরা আবার যেটা ভাবছো ওরকম কিছু না, তখন সে একটা থিওরি দিল যে মেয়েদের, নারীদের পেটের মধ্যে প্যাচ থাকে, 7 প্যাচ 14 প্যাচ, অনেকগুলো প্যাচের অনেক কিছু বললো যে এই প্যাচ পরীক্ষা করতে হবে এবং এটার জন্য একদিন না খেয়ে থাকতে হবে এবং তার যে মাজার আছে এই মাজারের ভিতরে এভাবে ঘুরতে হবে, 7 পাক দিতে হবে, যদি পারে তাহলে সে। কিন্তু ওই যে আমেনা বেগমকে একবার না খাইয়ে একদিন, কিন্তু সে সেখানে ঘুরতে গিয়ে পড়ে গেছে। আর তখন মজিদ খালেক ব্যাপারীকে বলে, শুনেন, আপনার বউ সে তো ভালো মানুষ না, তার তো অন্যজনের সাথে অনেক কিছু আছে, সে ভালো মানুষ না, সে একজন পাপিষ্ঠ। খালেক ব্যাপারী বলে, না, এ হতে পারে না, আমার সাথে তার সাথে আজ এত বছর ধরে সম্পর্ক, আমি জানি সে ভালো মানুষ। তখন মজিদ তাকে একটা কথা বলেছে, খালেক ব্যাপারীকে বলছে, শুনেন, মানুষের এমন অনেক পাপ আছে যেটা শুধু ব্যক্তি জানে, আপনার বইয়ের এমন অনেক পাপ আছে যেটা শুধু আপনার বই জানে, আপনি জানেন না। তো খালেক ব্যাপারীকে বলছে, আপনিও তো এমন অনেক পাপ কাজ করেন, এমন অনেক পাপ আছে যেটা শুধু আপনি জানেন আর কেউ জানে না। খালেক ব্যাপারী বললে, হ্যাঁ আসলেই তো, আমিও তো আমারও তো অনেক পাপ আছে যেটা শুধু আমি জানি, আমার বউ জানে না, তাহলে আমার বউয়ের অনেক পাপ আছে যেটা আমি জানি না। খালেক ব্যাপারী সেটা বুঝলো এবং বুঝে তার বউকে ডিভোর্স দিয়ে দিল। এভাবে মজিদ সেই যে নিজের আধিপত্যকে বিস্তার করার জন্য একটা মিথ্যা বানোয়াট গল্প সাজিয়ে কথা বলে ভিত্তিহীন জিনিস করে একটা সংসার ধ্বংস করে দিল, তাই না? তাহলে দেখো সে কিভাবে খালেক ব্যাপারীকে হিট করছে, যে মানুষের এমন অনেক পাপ আছে যেটা শুধু মানুষ জানে আর কেউ জানে না। যেমন তুমি জানো যে তুমি আসলে কোন লেভেলের মানুষ, তুমি জানো যে তুমি আসলে ডেইলি কত রকম পাপের সাথে তুমি যে যুক্ত। উপর দিয়ে তো সবাই ফেরেশতা, কিন্তু ভেতরে ভেতরে তোমার এমন অনেক বান্ধবী আছে যাকে দেখে তুমি চিন্তা করতে পারো, কিন্তু তলে তলে সে যে আসলে কি করে তুমি কল্পনাই করতে পারবে না। তোমার এমন অনেক বন্ধু আছে যাকে দেখে মনে হয় সে ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু সে যে মাছ ছাইরা আরো কত কিছু যে খাইয়ে ফেলছে সেটা তুমি জানো না, তাই না? এখন ব্যক্তির অনেক পাপ আছে যেটা শুধু ব্যক্তি জানে, মানুষ জানে না। মানুষের পাপ শুধু মানুষ জানে, আর এখনকার সময় মানুষের পাপ মানুষ জানে আর তার হাতের ফোনটা জানে, তাই না? যত পাপ হয় এই ফোন দিয়ে, কারোর সাথে কথা বলতেছ, কোনো খারাপ কাজের প্ল্যানিং করতেছ ফোনে, কোন খারাপ জিনিস দেখতেছ, রাতে আম্মু বলতেছে, কিরে তুই এত রাতে কি করিস, তুমি বলছো আমি তো তানভীর ভাইয়ের ক্লাস দেখতেছি। তোমার আম্মু বললো, আচ্ছা ঠিক আছে, ছেলেটা তো ভালো ভালো পড়ায়, ওকে ক্লাস করো বাবা। কিন্তু তুমি এরপরে তুমি যে আসলে কোন ক্লাস করতেছ তোমার মা তো সেটা জানে না। তাহলে তোমার পাপ তুমি জানো, অন্য কেউ জানে না। কথা কি বুঝছো না? বুঝো নাই? এইভাবে হচ্ছে আসলে সে তাদের সংসার ভেঙে দিয়েছে এবং আউয়ালপুরের পীরের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। অনেকগুলো বিষয় আমরা এখানে দেখতে পাই। আমরা আরো কিছু চরিত্র রয়েছে। তার নাম ছিল দুদু মিয়া। নাম কি? দুদু মিয়া। এই দুদু মিয়া তার 7 সন্তানের জনক। সে তার 7টা ছেলে ছিল, 7 সন্তান। পরীক্ষাতে প্রশ্ন আসবে দুদু মিয়া। তো এই দুদু মিয়া গ্রামের এই দুদু মিয়ার প্রসঙ্গে লেখক বুঝাতে চেয়েছেন যে মজিদ আসলে যে ক্যারেক্টারটা রয়েছে, এই মজিদ সে আসলে মানুষকে অপমান করত। হ্যাঁ, এই একবার সালিশ বসেছে, সেখানে দুদু মিয়াকে বলছে যে তোমার কয় সন্তান? বলছে 7 সন্তান। তখন তাকে বলছে, কলমা জানো মিয়া? খতনা করাইছ তোমারে? তুমি কলমা জানো? কালেমা আর কি? তো এই লোক গ্রামের মূর্খ সূর্খ মানুষ, কালেমাই জানে না। তাকে এটা বুঝাই যে তুমি যদি কালেমাই না জানো তাহলে তোমার বিয়েও তো হয় নাই ঠিক করে, তাহলে তোমার বাচ্চা কাচ্চা এটাই তো হারাম। তাকে এটা বুঝাইছে। এরপর বলছে খতনা করাইছে, খতনা মানে তো বুঝো।
বুঝে নাই? খতনা করাইছে, তোমার এই খতনা করাইছে, এটা তার কাছে জানতে হচ্ছে। উপন্যাসে আমরা এগুলো দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই একটা সমাজ সচেতন চরিত্র লাল সালু উপন্যাসে, আক্কাস। এই আক্কাস সে গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছে, কিন্তু মজিদ সেই স্কুল প্রতিষ্ঠা তাকে করতে দেয় নাই। কারণ মজিদ চিন্তা করেছে যদি স্কুল প্রতিষ্ঠা করে তাহলে ছেলে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, আর আধুনিক শিক্ষায় যখনই শিক্ষিত হলে তারা আর মজিদের ধর্ম ব্যবসা একটা সময় গিয়ে চলবে না। তখন আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করা থেকে সে কি করেছে, দূরে রেখেছে এবং আক্কাসকে অপমান করেছে। লাল সালু উপন্যাসের একমাত্র আধুনিক এবং সমাজ সচেতন চরিত্র সে হচ্ছে আক্কাস। বুঝছো? আক্কাস, হ্যাঁ, বুঝো নাই? তোমরা কি বুঝতেছ? খতনা কি? খতনা বুঝো না? হ্যাঁ, সায়েন্সে পড়ো, খতনা বুঝো না? এটা কিছু হইলো? এর নাম কি? ছেলে না মেয়েও? তন্ময় পি কে, ওর খতনা হয় নাই, বুঝছো? এজন্য বুঝতেছে না, ওর খতনা হয় নাই। তোর বাবা মার বলিস, বুঝছস, যে আমাকে তাড়াতাড়ি খতনা দেন, বয়স তো পার হয়ে যাচ্ছে। তাও যদি না দেয় তাহলে আমার কাছে আসিও, হ্যাঁ, বাকিটা আমি দেখবো না কি করা যায় তোমার জন্য। বুঝছো? আমি একবার ইংলিশ মিডিয়ামে পড়াইতে গেছি ধানমন্ডিতে। ইংলিশ মিডিয়াম পড়ানোর পর এক মেয়ে আমাকে এই প্রশ্ন করছে। তো ও আসলেই জানে না, যেমন এই যে কিছু কিছু পাকনা পোলাবেন আছে, ওরা কিন্তু জানে, যাই না আসে কমেন্ট করে যে দেখি ভাইয়া একটু কিছু বলে কিনা। তো ও মেয়ে আমাকে বললো যে ভাইয়া ওই যে ইয়েতে তো পড়াইতেছি লাল সালু, বলছে ভাই খতনা কি, হোয়াট ইজ খতনা? এখন খতনার ইংরেজি তখন আমি জানতাম না। ইংরেজিটা জানলে ওদেরকে ইংরেজি বললে ওটা আসলে বুঝতো যে আসলে জিনিসটা কি, কারণ ওরা বাংলা এত শব্দ জানে না, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। তো পরে তাকে কিভাবে যে বুঝায়, একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে যে খতনা কি, এখন তাকে আমি কিভাবে বুঝাই? সে আমাকে বললো ভাই বুঝাই বলেন আমাকে। এখন আমি তাকে যে কিভাবে বুঝাই বলবো, হ্যাঁ, বুঝছো? যাই হোক, আসো, পরে তাকে কি বলছেন, পরে তাকে বলছে ছেলেদের জীবনে একটা অংশ থাকে, হ্যাঁ, কাটাকাটি একটা অংশ থাকে, বুঝছো? তোমরা যেমন ম্যাথে কাটাকাটি করো, গণিতে কাটাকাটি করো না, এরকম একটা অংশ থাকে। যাই হোক, সেটা, হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এবার মজিদ তার প্রথম বউ নাম মনে আছে? বলো তো, মজিদের প্রথম বউয়ের নাম কি? মজিদের প্রথম বউয়ের নাম কি? রহিমা। এবার মজিদ তার মনে হলো যে না, হচ্ছে না, মানে হচ্ছে না বলতে এক বউতে হচ্ছে না আর কি, মানে এক বউতে হচ্ছে না বলতে তোমরা আবার অন্য কিছু বুঝে না, হয়তো তার ফ্যামিলিতে কাজ কাম অনেক বেশি, এক বউ দিয়ে এত কাজ কাম হচ্ছে না আর কি, হ্যাঁ, কাজ কাম বেশি হচ্ছে, হ্যাঁ, তারা তো ভাত রান্না বেশি করা লাগতেছে, এত রান্না বান্না হয়তো বা রহিমা করতে পারতেছে না, কাজ কাম বেশি হয়ে যাচ্ছে। তো এজন্য তার মনে হলো যে আসলে আরেকটা বিয়ে করা দরকার। তখন সে বিয়ে করে জমিলা। এবং জমিলা সম্পর্কে বলা হয়, জমিলা যখন প্রথমবার তার হাজবেন্ডকে দেখেছে, হ্যাঁ, মজিদকে যখন দেখেছে, তখন মজিদকে দেখে সে ভাবছে মজিদ তার নানা কিংবা দাদা কিংবা শ্বশুর, কিংবা কি শ্বশুর। এখনকার এটা সে দেখো সেই যুগে এটা হয়েছে, মজিদকে দেখে মনে হয়েছে মজিদ তার স্বামী না, মজিদ তার শ্বশুর। এবং জমিলা সে কিন্তু খুবই কম বয়সী মানুষ ছিল, রহিমার বয়স যথেষ্ট ছিল, কিন্তু জমিলার তার বয়স খুবই কম, অল্প বয়সী মানুষ ছিল, একদম কম বয়স। সে দেখে বুঝছে যে এইটা মনে হয় এটা আমার জামাই না, সে ভাবছে এটা শ্বশুর। সেই যুগের ঘটনা আজকের যুগে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। পোলা চাকরি করে, পোলার বয়স 28+, মাইয়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এটা কি? পোলার বয়স 30+, মাইয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, দরকার নাই, আছে, এগুলো হচ্ছে না? পোলার বয়স 35, পোলা বিয়ে করে ইন্টারের মেয়ে, এখন তার বয়স 35 হয়েছে, সেটা আমার বিষয় না। আমার কথা হচ্ছে গিয়ে যে একটা বয়সের একটা ম্যাচিং তো থাকতে হয়। 4 বছর পার্থক্য যদি থাকে ঠিক আছে, 5 বছর উপরে পার্থক্য, এটা একটা সময় ছিল আমাদের বাবা মা দাদা দাদি, তাদের ভিতরে দেখবা যে অনেক ডিস্টেন্স ছিল, কিন্তু এখন আর এত ডিস্টেন্স নাই। তো সেই যুগের ঘটনা এখনো এরকম হয়, আছে না? নাই, আছে না? আছে। আমার আইডিতে তো এখন তো আমার কোন স্টুডেন্টে আমি অ্যাড করি না,
আগে আমার অফলাইন স্টুডেন্ট অনেকেই অ্যাড ছিল, এখন তো অ্যাড করি না। আমার মনে হয় যে এই ব্যাচে এত স্টুডেন্ট, এখানে কত হাজার 12,000, আমার মনে হয় একজন আমার আইডিতে আমার সাথে অ্যাড নাই, অ্যাড করি না। তো এখন এই মাঝে মধ্যে যখন মেয়েরা দেখতাম, যারা অফলাইনে পড়ে ওদেরকে চিনি, দেখি যে মাঝে মধ্যে দেখি যে বিয়ে হয়, অনেকে বিয়ে হলে জামাই নিয়ে ছবি দেখলে আমি খুবই হতাশ। কি বিয়ে করলি এটা, খালি কি টাকা পয়সা সবকিছু দেখে কি হয়? তো নিজের সাথে তো একটা যাওয়া লাগবে। মেয়ে চিকনা, মেয়ে খাটো, মেয়ে বিয়ে করছে পোলার দেখতে দামড়া, এটা কিছু হইল? মেয়ে বিয়ে করছে পোলার এনে পড়ে থাকে মেয়ে। আবার মাঝে মধ্যে এই চিত্র দেখি যে পোলা পড়ে থাকে মায়ের হাঁটুর কাছে, দরকারটা কি? তো বিয়ের করার ক্ষেত্রে যে জিনিসগুলো, এগুলো সেই অনেক কাল আগে লেখক আমাদেরকে তুলে ধরেছেন, কিন্তু এগুলো এখন বাস্তব জীবন, এগুলো আমরা এসে এখন খুব চমৎকার ভাবে আমরা দেখতেছি। ওকে, আচ্ছা, এই তো যেখান থেকে গিয়েছিলাম, তো এই জমিলা যে চরিত্র, সে ছিল প্রতিবাদী নারী। মজিদের ভণ্ডামি সে বুঝতে পারে এবং সে সেগুলোর প্রতিবাদ করে, কিন্তু তার প্রথম স্ত্রী রহিমা সেগুলো বুঝলেও সে কখনোই কোনো স্বামীর উপরে কোনো কথা বলে না। এবং তার প্রতিবাদটা এমন ছিল, জমিলা তার মুখের উপর থুতু মেরে দিয়েছে মজিদের, তার মুখের উপর কি করেছে? থুতু মেরে দিয়েছে। সে সব সময় জমিলার মধ্য দিয়ে লেখক বুঝাতে চেয়েছেন যে প্রতিবাদী যে চরিত্র, সেটা সে ঘোমটা দিত না, সে হেঁটে হেঁটে মাজারে চলে যেত, অল্প বয়সী না মেয়ে ছিল। আরেকটা বিধবা চরিত্র আমরা পাই, সেটা হচ্ছে হাসুনির মা। হাসুনির মা, এই হাসুনির মা, তার ভাই তাহের, কাদের, রতন, তো তাদের বড় ফ্যামিলি হওয়ার কারণে হাসুনির মা ওই যে রহিমা, মজিদের প্রথম স্ত্রী রহিমা, এই রহিমার বাসাতে বিভিন্ন ধরনের ধান বানার কাজ করতো, বিভিন্ন কাজ করতো। এবং এই হাসুনির মা যখন রহিমার কাছে, রহিমার বাড়িতে অর্থাৎ মজিদদের বাড়িতে যখন কাজ করতে যেত, তখন মজিদ হাসুনির মায়ের দিকে চশমা খুলে চাইতো, মানে চশমা তো ছিল না, তো বুঝতে পারতো যে চশমা খুলে চাইতো মানে কি। তো ধর হাসুনির মা সে কাজ করতেছে, হাসুনির মা কি করছে? কাজ করতেছে, জমিলার বাসাতে, রহিমার বাসাতে গিয়ে কাজ করতেছে, ঝাড়ু দিতেছে। মজিদ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার দিকে তাকাতো, একবার উপর হয়ে আবার নিচ হয়ে তাকে দেখতো। মজিদ উঠানে বসে কাজ করতেছে কোনো জিনিস, কিন্তু কাজ করতেছে চোখ হাসুনির মার দিকে। তো এই জন্য আসলে আমাদের যে মজিদ চরিত্র, সে যে আসলে তার যে মানে একটা দুটো সমস্যা, সেটা কিন্তু না, তার অনেক সমস্যা ছিল, কারণ সে হাসুনির মায়ের দিকে সে আবার চোখ, কথা কি বুঝছো? তার চরিত্রে কি ছিল? সমস্যা ছিল। তখন এই হাসুনির মার বাবা, সে আবার তাদের ঘরে অশান্তি করত, হাসুনির মার মাকে ইচ্ছা মতো ধরে মারত। তখন হাসুনির মা মজিদকে বিচার দিয়েছে যে আমার বাবাকে একটু, তখন মজিদ গিয়ে তার বাপেরে গিয়ে বলছে, হাসুনির মার বাবা তার মাকে মারতো। মজিদ এসে, হাসুনির মা এবার রহিমাকে বলছে যে মজিদকে একটু বলিয়েন আপনার স্বামীকে, যাতে আমার বাবাকে যে একটু বুঝাই বলে। এখন মজিদের ক্রাশ হচ্ছে হাসুনির মা। এখন তোমার ক্রাশ তোমাকে যদি একটা কাজ দেয় যে আমাকে একটু এই কাজটা করে দেন, তাহলে তুমি করবা না? তো এবার মজিদ গিয়ে হাসুনির মার বাপে গিয়ে ধরছে যে আপনি নাকি অশান্তি করেন সংসারে, তাকে নিয়ে হুমকি ধামকি অনেক কিছু দিছে। এই লোক এসে আবার হাসুনির মার মারে, এবার আইসা সবাই এবার আছে ইচ্ছা মতো মারছে। আমার বউ, আমার সংসারে কি হয় না হয় সেটা আমাকে মজিদ বলার কে? তো বিভিন্ন প্রসঙ্গ আমরা উপন্যাসে দেখতে পাই। তোমরা কি উপন্যাসের সার সংক্ষেপটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, আমি কি তোমাদেরকে কি বুঝাইতে পারছি না বুঝো নাই? ওকে, তো এইবার চলো আমরা একটু দেখি, আমরা একটু দেখি লাল সালু উপন্যাসের যে বিষয়াদি, আমরা একটু বইয়ের ভাষা একটু পড়ি। ওকে, আচ্ছা চলো। ওকে, চলো আমরা পড়ি। তো শস্যহীন জনবহুল অঞ্চলে মজিদের জন্ম। বিশেষ অঞ্চলের লোক অনেক বেশি, কিন্তু ফসল হয় কম। ফলে এই অঞ্চলে অধিকাংশ মানুষ, বিশেষ করে পুরুষেরা এলাকা থেকে রাতের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় জীবিকার সন্ধানে তারা চলে যায়। তারা নানা কাজে নিজের নিয়োজিত করে। মজিদ ভাগ্য অন্বেষণে ছিল গাঢ় পাহাড় এলাকায়। সেখানে হাড় ভাঙা খাটুনির পরে যখন সচ্ছলতা আসেনি, তখন সে ছল ছুতুরির পথ বেছে নেয় এবং নাটকীয় ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। মহব্বতনগর গ্রামে মজিদ
নিরাকপাড়া শ্রাবণের দুপুরে মতিগঞ্জের সড়কে, এই সড়কটা মনে রাখবা, মতিগঞ্জের সড়কে, হ্যাঁ, মতিগঞ্জের সড়কের উপর মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, যা প্রথম দেখতে পায় মোহাম্মদনগর গ্রামে মাছ ধরতে যাওয়া দুই ভাই তাহির ও কাদের। তারপর মজিদ চলতে থাকে মোহাম্মদনগরের দিকে। সে গ্রামের জমি জমা প্রতিপত্তি মালিক এবং গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে উঠে এবং গ্রামবাসীর কাছে প্রচার করে গ্রামের প্রান্তে জঙ্গলের মধ্যে যে পুরনো ভাঙা কবর আছে সেটা আসলে মুদাসসির পীরের, অর্থাৎ সেই কবরটা এটা হচ্ছে মুদাসসির পীরের কবর। সে স্বপ্নে আদিষ্ট হয়ে সুখ শান্তি ছেড়ে এখানে এসেছে বলে গ্রামবাসীকে জানায়। গ্রামের মানুষ তার কথা করে, তারা মানে কথা ধরে তারা কয়েকদিনের মধ্যে জঙ্গল কেটে পরিষ্কার করে পুরানো ভাঙা কবরকে মাজারে পরিণত করে। কবরের উপর দিয়ে দেয় লাল শালু কাপড়, কবর উপরে দেখবে যে লাল কাপড় দেয় না, এই লাল শালু কাপড়টা দেয়। মানুষ নানা বাসনা নিয়ে আসতে থাকে মাজারে, সাথে আসে টাকা পয়সা, আদুলি শিকি। মাজারের পাশে বাড়ি তৈরি করে বাস করতে থাকা মজিদ। আস্তে আস্তে মজিদ অবস্থাশালী হয়ে উঠে। গ্রামে রহিমা নামের একটি বিধবা মেয়েকে মজিদ বিয়ে করে, অর্থাৎ তার প্রথম যাকে বিয়ে করছে সে ছিল বিধবা, অর্থাৎ এই রহিমা সে বিধবা ছিল এবং হয়তোবা বিধবা থাকার কারণেই তার হয়তোবা আরেকটা বিয়ে করার খায়েশ জন্ম নিছে, এই জন্য সে একদম কচি কম বয়সী মেয়ে জমিলাকে পরবর্তী সে বিয়ে করেছে। মেয়েটি দেখতে লম্বা চওড়া হলো ভীতু স্বভাবের, মজিদকে ভয় পায় এবং অনুগত করে। গ্রামের মেয়ে রহিমার কাছে আসে নানা সুপারিশের জন্য, মানে গ্রামের অনেক মেয়েরা অনেক সুপারিশ, যেমন হাসুনির মা তার কাছে গিয়েছে, এরকম গ্রামের লোকেরাও মজিদকে মান্য করে। এই গ্রামের লোকেরা চেনে জমি, ধান আর পেট, অর্থাৎ এই গ্রামের মানুষরা এখনো ওরকম আধুনিকতা ছোঁয়া তাদের ভিতরে যায় নাই। তারা শুনে শুধু জমি, এই জমিতে তারা চাষ করবে, জমি থেকে ধান হবে আর সেটা দিয়ে পেট পুরাবে, এটাই তাদের মুখে। খোদার নাম নাই, মানুষের পরিশ্রম ফসল ফলায়, মানে মানুষেরা পরিশ্রম করে ফসল ফলায়। খোদা সম্পর্কে তারা উদাসীন, তারা মনে করে যে মানুষ পরিশ্রম করে সেখান থেকে মানুষ ফসল পায়। তাদের গলায় জমি যখন গান শুনে, মজিদ যখন গান শুনে তখন তাদের আর ভালো লাগে না। তাদের বোঝাতে চেষ্টা করে রিজিক দেওয়ানে আলা খোদা, অর্থাৎ রিজিক দেয় খোদা। মসজিদ, জমি, জাত, সম্মান বাড়তে থাকে মসজিদে, গ্রামে মাতাব্বর তার কথা ছাড়া কথা বলে না। তারপর হচ্ছে কি সলা পরামর্শ, আদেশ উপদেশের জন্য তার কাছে আসে। খরা পড়লে, খরা বুঝতো, খরা হচ্ছে যখন রোদে একেবারে সবকিছু চৌচির হয়ে যাচ্ছে, ধান হচ্ছে না, তখন খরা পড়লে মানুষ তার কাছে ছুটে আসে খতম পড়ার জন্য, অর্থাৎ ওই যে এটা এখনো গ্রামে আছে যে কেউ মারা গেলে কোনো হলে খতম পড়ায়, কোরআন শরীফ খতম পড়ায়। তখন তারা বোঝে খোদা রিজিক দেওয়ানে আলা। মজিদ আত্মবিশ্বাস পায়, অর্থাৎ যখন খতম পড়ায় তখন দেখা যায় যে ওই যে আস্তে ধীরে, ওই যে একটা কথা আছে না যে কয়দিন বৃষ্টি, মানে খুব তুমুল যদি রোদ হয় তো মজিদ কি করে গিয়ে একটা খতম পড়ায়, তখন বৃষ্টি আসে। বৃষ্টি কিন্তু আসলে খতমের কারণে আসে না, বৃষ্টি হয়তো এমনি প্রাকৃতিক সিস্টেমে বৃষ্টি আসতেছে। তখন মজিদকে সবাই মনে করে যে মজিদের কেরামতির কারণে আসলে বৃষ্টি এসেছে। সে গ্রামে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। গ্রামে কারো কোনো সমস্যা হলে তার কাছে নালিশ নিয়ে আসে, যেমন হাসুনির মা তার বাপমার বিরুদ্ধে নালিশ নিয়ে আসে, কারণ তারা ঝগড়া বিবাদ করতেই থাকে। মজিদ সভা ডেকে তাহের কাদের বাবাকে সমাধান করে দেয়। এতে সে রাগান্বিত হয়ে বাড়িতে যেয়ে তার মেয়েকে মারধর করলে হাসুনির মা আবার মজিদের কাছে বিচার প্রার্থী হয়। এবার মজিদ তাকে শাস্তির বিধান করে, সে মেয়ের কাছে মাপ চাইবে আর মাজারে 5 পয়সা সিন্নি দিবে। মজিদ এটা সমাধান দেয়। সমাধান কি, যেহেতু তুমি আমি বিচার করে দেওয়ার পর আবার তোমার মেয়েকে মারছো, তাহলে তোমার মেয়েকে তুমি হাসুনির মার কাছে তুমি কি চাইবে, মাপ চাইবে, আর তুমি 5 পয়সা সিন্নি দিবে মাজারে। তাহের কাদের বাপ লজ্জায় অপমানে নিরুদ্দেশ হয়ে যায়, মানে তাহের কাদের বাপ মেয়ের কাছে মাপ চাইতে হবে এটা তার কাছে লজ্জার মনে হয়েছে, এই জন্য সে এলাকা ছেড়ে সে পালিয়ে যায়। মজিদ চায় প্রভাব খাটাতে, তার অবস্থান অটুট রাখতে। 3 গ্রাম পর আওয়ালপুরের নতুন পীরের আগমন ঘটলে দলে দলে মানুষ সেদিকে যেতে থাকে। তার প্রতিষ্ঠিত মাজারে লোক আসা বন্ধের উপক্রম হলে অস্তিত্বের সংকট দেখা যায়। ওই যে মানুষজন আওয়ালপুরের পীরের কাছে চলে যায়, তার কাছে আর কেউ আসে না। প্রমাণ করার চেষ্টা করে আওয়ালপুরের পীর আগত একজন শয়তান, সে মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে। এটা মজিদ বোঝার চেষ্টা করে মানুষজনকে। মজিদ আওয়ালপুরের কাছে যায়, খেয়াল করো, মজিদ আওয়ালপুরে যায়, যে দেখে লোকারণ্য, মানে অনেক লোক। তখন তারা আসরের ওয়াক্তে জোহরের নামাজ পড়ে। তখন মজিদ গালাগালি করে মোহাম্মদনগরের লোকদেরকে ডেকে নিয়ে চলে আসে। গিয়ে দেখে যে সেখানে আসরের সময় মানুষজন তখন আসরের ওয়াক্তে মানুষজন জোহরের নামাজ পড়তেছে। এই নিয়ে মজিদ মানুষদেরকে বুঝায় যে এরা আসলে ভণ্ড, আসলে ভণ্ড। গ্রামে একটি সভা ডাকে, খালেক ব্যাপারীর সামনে ঘোষণা করে অন্তত এই গ্রামের কেউ আওয়ালপুরে যাবে না। কিভাবে সে
যাতে করে তার ব্যবসায় ভাটা না পড়ে। কিন্তু খালেক ব্যাপারী প্রথম স্ত্রী আমেনা বিবির সন্তান কামনায় দলামিয়াকে নিয়ে আগত পীরের কাছে থেকে পানি পড়া আনার ব্যবস্থা করলে খালেক ব্যাপারী বিষয়টি মজিদ জানতে পারলে আমেনা বিবিকে শাস্তির পরিকল্পনা করে। খালেক ব্যাপারী যাতে আমেনা বিবিকে সন্দেহ করে, মজিদ তার কৌশল প্রণয়ন করে এবং মজিদের নির্দেশ মতে খালেক ব্যাপারী তার প্রথম স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়। আবার গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য গ্রামের যুবক আক্কাস একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। মজিদ তাতে হাত দেয় না, তার ভয় গ্রামের মানুষ শিক্ষিত হলে তার ভণ্ডামি ধরা পড়বে। তাই সে ডেকে আক্কাসকে অবান্তর প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। মজিদ কৌশলে স্কুলের পরিবর্তে গ্রামবাসীর কাছে একটি পাকা মসজিদ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে সবাই এতে সমর্থন দেয়। সবার সহযোগিতায় মসজিদ নির্মাণ সম্পূর্ণ হয়। মসজিদের অর্থ সম্পদ হলেও সন্তানের অপূর্ণতা তাকে বিষণ্ণ করে। ফলে সে অল্প বয়সী জমিলার নামের একটি মেয়েকে সে বিয়ে করে, যে মজিদকে প্রথম দেখায় মনে করেছিল শ্বশুর, আর মজিদের বাড়িতে এসে রহিমাকে মনে করেছিল শাশুড়ি। প্রথম মজিদ এবং রহিমা তাকে অবধ বালিকা মনে করলো। আস্তে আস্তে তার স্বরূপ প্রকাশ পেতে থাকে, মনে করছে খুবই সহজ সরল মেয়ে। মজিদ চায় তাকে অন্তরে খোদার ভয়, মাজারের ভয়, স্বামীর ভয় আনার, কিন্তু জমিলা তার স্বভাব সুলভ আচরণ করতে থাকে। সে শব্দ করে হাসে, হ্যাঁ, তারপর হচ্ছে সাজগোজ করে, যা মজিদ পছন্দ করে না। একদিন সকালে কোথা থেকে মাথায় সনের মতো চুলওয়ালা ঠ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে। সে আসে খোদার বিরুদ্ধে নালিশ করতে, কেন তার একমাত্র ছেলে মারা গেছে। অর্থাৎ এক বুড়ি মসজিদের কাছে আসে যে খোদার নামে নালিশ করবে, কেন তার একটা ছেলে মারা গেছে। সে 5 পয়সা বের করে মসজিদের দিকে ছুড়ে দেয়, বলে, হ্যাঁ, সব দিলাম, খোদা যেন এইবার, হ্যাঁ, পোলাটার জান ফিরিয়ে দেয়। অর্থাৎ আমার যা টাকা ছিল দিয়ে দিলাম, যাতে করে আমার ছেলেটা ফিরে আসে। এটি দেখে জমিলার মধ্যে ভাবান্তর দেখা দেয়। মজিদ চায় সে তার বাধ্য হয়ে থাকবে, কিন্তু তার মধ্যে অনেকটা বিদ্রোহী মনোভাব দেখা যায়। একদিন মাগরিবের পর মজিদ বাহির ঘরে সবাইকে নিয়ে জিকির করতে থাকে। এমন সময় জমিলা কাউকে না জানিয়ে বাহিরে চলে আসে। জিকিররত অনেকেই জমিলাকে দেখে ভয় পায়, মানে রাতের বেলায় সে মাজারের কাছে চলে আসছে। মজিদের জ্ঞান ফিরে এলে সে চিনতে পারে, ধমক দিয়ে বাড়িতে জমিলাকে দেখতে পায়, মানে জিকিররত মজিদকে জ্ঞান ফিরলে সে চিনতে পারে এবং হচ্ছে সে ধমক দেয়। মজিদ বলে যে নতুন বিবির সাথে এসেছে, জমিলার অন্তরে যাতে ভয়ের সৃষ্টি হয় তার ব্যবস্থা করে। মজিদ বলে আজ রাতে তারাবি নামাজের পর তাকে মাজারে নিয়ে যাবে। রাতের অন্ধকারে যখন জমিলা রোজ করে মাজারে নিতে চায়, তখন জমিলা মজিদের মুখে থুতু নিক্ষেপ করে, যেটা আমি তোমাদেরকে বলেছি। মজিদ তখন মানে এইগুলো এখানে যা আছে সবগুলো তোমরা বুঝতে পারতেছো, এগুলো তোমাদেরকে পড়িয়েছি। এরপর জমিলাকে নিতে চাই, এই ঘটনাটা এখানে আসলে মূলত শেষ। হ্যাঁ, এবং তার স্ত্রীর মধ্যে দিয়ে একটা বিদ্রোহ আমরা উপন্যাসে দেখতে পেয়েছি। তো তোমরা কি উপন্যাসের থিমটাকে বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, ক্লিয়ার উপন্যাসটা? আওয়ালপুরের পীরের নাম জানা নাই, হ্যাঁ, শুধু বলছে আওয়ালপুরের পীর, নাম দেওয়া ছিল না। তো এইখানে এই জিনিসটাই আমাদেরকে এখানে তুলে ধরেছেন। হ্যাঁ, তো চলো আমরা দেখি যে আমাদের এখানে কি টাইপের এমসিকিউ গুলো আসে, আমরা কি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করি। সৈয়দ আলিউল্লাহ সর্বশেষ কর্মস্থল কোনটা, এটা লেখক পরিচিতি থেকে আসে। লাল সালু কি ধরনের উপন্যাস? ধর্ম আশ্রিত, সমাজ, তারপর হচ্ছে সমস্যামূলক, এইটা একটু সলভ করো। হ্যাঁ, ভাই না, বই না পড়লে এমসিকিউ আনসার করতে পারবো? দেখো না এগুলো পারো কিনা, দেখো এখনো তো বই পড়ো নাই, এগুলো পারো কিনা। এটা কি হবে? এটার উত্তর অনেকেই বলছে এটা ধর্মাশ্রিত। না, এটা ধর্মাশ্রিত না, এটা সামাজিক বিভিন্ন সমস্যা। এখানে ধর্মের থেকেও প্রাধান্য দেওয়া হয়েছে সামাজিক বিভিন্ন কুসংস্কার। হ্যাঁ, তো উত্তর হবে খ। আচ্ছা, এরপর হচ্ছে মজিদ কিভাবে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করে। অলৌকিক ক্ষমতা বলে, এটা আসছে দিনাজপুর বোর্ড 2016। সবার সাথে ভালো ব্যবহার করে, অডেল অর্থ প্রতিপত্তির জোরে সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। অর্থাৎ কিভাবে সে তার প্রভাবকে গ্রামের মধ্যে কি করে, প্রতিষ্ঠা করে। উত্তর কি হবে? উত্তর হচ্ছে সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। হ্যাঁ, ভেরি গুড। লাল সালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগর গ্রামের কোন দিকে? এটা হচ্ছে উত্তর দিকে। লাল সালু উপন্যাসে আশিতপর বৃদ্ধকে, মানে সলমনের বাপ, এটা একটা ক্যারেক্টার, বৃদ্ধ ক্যারেক্টার। লাল সালু উপন্যাসে মাজারটি দেখতে কেমন?
উইডিবির মতো, মাছের পিঠির মতো, ঘাড়ো পাহাড়ের মতো, এরপর হচ্ছে দ্বিতীয় চাঁদের মতো। উত্তর হচ্ছে মাছের পিঠের মতো। মানে বুঝতে পারতে যে মাজারটা আসলে যে মাছের পিঠের মতো, মাছের পিঠে এমন হয় না, তো মাজারটা এরকম ছিল। হ্যাঁ, আচ্ছা, লাল সালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ করে, এটা পারবা আশা করি। কে হাঁটলে মাটিতে আওয়াজ করে? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউ গুলো, এগুলো ভালো করে পড়বা। তো এটা কি হবে বলতো? এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে রহিমা। হ্যাঁ, রহিমা, অর্থাৎ তার প্রথম স্ত্রী রহিমা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এই প্রশ্নটা সলভ করো। কলমা জানো মিয়া প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিলেন? যশোর বোর্ড 2019। উত্তর হচ্ছে দুদু মিয়াকে। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? মানে মাজারটি তার শক্তির মূল, তো এটা দ্বারা বোঝানো হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, এটা পারবা। মোহাম্মদনগর গ্রামে মহিলাদের সাথে মাজারের যোগসূত্র জমিলার, আমেনা বিবির, রহিমার, এটার উত্তর হচ্ছে রহিমা, কারণ মহিলারা যার কাছে আসতো তিনি হচ্ছে কে? রহিমা, অর্থাৎ মজিদের প্রথম স্ত্রী। কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড জ্বলে উঠে অন্তর, উক্তিটি কার অন্তরে জ্বলে উঠার কথা বোঝানো হয়েছে? ওটা হচ্ছে তাহিরের বাপ। ওই যে তার বাপ তাকে বলেছে যে, মানে ওই হাসুনির মার বাপ আর কি, তাকে যে গ্রাম থেকে চলে গিয়েছে। হ্যাঁ, হুম, ওকে, আচ্ছা, এবার এই প্রশ্নটা সলভ করো, দেখো পারো কিনা। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2016। প্রশ্নটা সলভ করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হাসুনির মাকে বুড়ো বেদরক, মানে বুড়ো বলতে তার বাপ, বেদরক প্রহার করে কেন? সীমা লঙ্ঘন করায়, আদেশ অমান্য করায়, ঘরের কথা বাইরে বলায়, এরপর হচ্ছে মসজিদের বাড়িতে যাওয়ায়, কোন কারণে? ভেরি গুড, এটার উত্তর হচ্ছে সি, অর্থাৎ ঘরের কথা বাইরে, অর্থাৎ তার ঘরে সে মারুক কাটুক সেটা কেন মসজিদ জানবে সেই জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ওকে, এবার এটা আমরা একটু সলভ করি। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? রহিমা, জমিলা, আমেনা, এরপর হচ্ছে তানু বিবি। সলভ করো। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমেনা। হ্যাঁ, ভেরি গুড। লাল সালু উপন্যাসে ভাঙ্গাজা খাওয়ার রসক শূন্য হারগিলে চেহারা কার? উত্তর, এটা বলা হচ্ছে কম্পাউন্ডের, তার একটা চরিত্র। এগুলো ছোটখাটো চরিত্রগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এটা সলভ করো। ধলামিয়াকে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2017, ধলামিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে? ধলামিয়াকে আওয়ালপুরের পীরের কাছে কে পাঠিয়েছেন? খুবই ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। হ্যাঁ, আচ্ছা, তো উত্তর হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী তার নিজের শালাকে, অর্থাৎ তানবিবির ভাই। এবং মনে রাখবা ধলামিয়া কিন্তু তানবিবির ভাই। ধলামিয়া কার ভাই? তানবিবির ভাই। হ্যাঁ, তার শালা কিন্তু তানবিবির ভাই। আচ্ছা, এইবার আসো, খালেক ব্যাপারীর চারিত্রিক বৈশিষ্ট্য হলো দুর্বল চিত্ত। দুর্বল চিত্ত আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, তিনি দুর্বল চিত্ত, কারণ তিনি মসজিদের প্রতি দুর্বল ছিলেন। ধর্মভীরু ছিলেন, হ্যাঁ, তিনি ধর্মকে ভয় পেতেন, এজন্য মসজিদকে তিনি, ধর্মের কারণেই মসজিদকে তিনি শ্রদ্ধা সম্মান করতেন। ব্যক্তিত্বহীন, এটাও কথাটা একদম সঠিক, কারণ তিনি ব্যক্তিত্বহীন ছিলেন। মসজিদ যেটা বলতো তাই করতো, নিজের আসলে কোনো ব্যক্তিত্ব আমরা দেখতে পাই না। তার মানে এখানে রাইট অ্যান্সার আসলে 1, 2, 3 সবগুলোই হবে, বুঝছো? 1, 2, 3 এখানে সবগুলোই হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আসো আমরা একটু এইটা একটু সলভ করো। রহিমা ভয় পায় খোদাকে, মাজারকে, মসজিদকে। এখন বলো তিনটাই সঠিক নাকি একটা সঠিক না দুইটা সঠিক? বলো কোনটা সঠিক। তো এইখান থেকে এটার উত্তর করো, এখান থেকে এটার উত্তর করো, দেখো পারো কিনা। তো বুঝতে পারতেছো তিনটাই, সে আসলে তিনটাকে ভয় পায়। হ্যাঁ, আচ্ছা, এইবার চলো আমরা একটু একটা সৃজনশীল দেখি। এন্ড সৃজনশীলটা আমরা ওকে, একটা সৃজনশীল, এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াসিকা গ্রামের এক দুরন্ত মেয়ে, বন্ধুদের সঙ্গে ছোটাছুটি করা, তারপর হচ্ছে অবাধে সাঁতার কাটা তার আনন্দের কাজ। তার বাবার অভাবের তাড়নায় ওয়াসিকা পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে বিয়ে দিলেন। লোকটি গ্রামের মাতাব্বর, তাকে সবাই একাব্বর মুন্সি বলে ডাকে। মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল
ও স্বাধীন চেতা ওয়াসিকা তার কথা মানে না। আচ্ছা বলো তো, ওয়াসিকা যে চরিত্রটা আছে এটা লাল সালু উপন্যাসে কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায়? ওয়াসিকা যে চরিত্রটা আছে, বলো ওয়াসিকা চরিত্রের সাথে কোন চরিত্রের মিল পাওয়া যায়? ভেরি গুড, উত্তর হচ্ছে কি জমিলা। হ্যাঁ, আচ্ছা এইবার আমাকে একটু বলো, একাব্বর মুন্সি চরিত্রের সাথে, একাব্বর মুন্সি চরিত্রের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়? বলো একাব্বর মুন্সি চরিত্রের সাথে কোন চরিত্রের মিল পাওয়া যায়? বুঝতে পারতেছ, মজিদের মিল পাওয়া যায়। তো যাই হোক, ক র্যান্ডম প্রশ্ন আসবে। আমরা একটু সিনেমাটা দেখে ওয়াসিকা লাল সালু উপন্যাসে জমিলার সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। তো বুঝতে পারতেছ যে জমিলা সে স্বাধীন চেতা ছিল, সে তার নিজের মতো করে চলতো, সে মজিদের কথা মান্য করতো না। হ্যাঁ, মজিদের ভণ্ডামি সে বুঝতে পারলো এবং সে প্রতিবাদ করেছিল, তার স্বামীর মুখের উপর সে থুতু মেরে দিয়েছিল, এটা। আর এখানে একই রকম আমরা দেখতে পাই ওয়াসিকার মাঝে, সে গ্রামের দুরন্ত মেয়ে, সে তার বুড়ো জামাইয়ের কথা অর্থাৎ বৃদ্ধ জামাই একাব্বর মুন্সির কথা সে মানতো না এবং সে তার নিজের মতো করে থাকতো। সে স্বাধীন চেতা ছিল এবং চঞ্চল ছিল। উদ্দীপক একাব্বর মুন্সি লাল সালু উপন্যাসে মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেছে, এটা ব্যাখ্যা করো কোন কোন দিকগুলো ধারণ করেছে। হ্যাঁ, যে সে যথেষ্ট বয়সী হয়েও সে একেবারে কম বয়সী একটা নারীকে তার স্ত্রী রূপে সে গ্রহণ করেছে, সেই জিনিসটা এখানে দেখতে পাওয়া যায়। এবং সে গ্রামের এক কি ছিল, মাতাব্বর ছিল। অপরদিকে মোহাম্মদনগর গ্রামেরও একজন ক্ষমতাসীন এবং প্রধান ব্যক্তি ছিলেন মজিদ। ওকে, তো এইটা বাকিটা তোমরা হচ্ছে তোমাদের যে সিকিউ এন্ড প্লাস হচ্ছে এমসিকিউ যেগুলো রয়েছে এগুলো বোর্ডের গুলো ভালো করে পড়বা। আমি বিশ্বাস করি যে বোর্ডের গুলো ভালো করে পড়লে পারবা। আর ক খ একটু বলেন, ক খ যেখান থেকে আসতে পারে, যে মজিদের মাজার কথিত কোন পীরে ছিল, মুদাসির পীরের কবর ছিল, ক খ যে কোনো একটা লাইন আসতে পারে এবং যে কোনো লাইন থেকে তোমাকে বলতে পারে যে এটা ব্যাখ্যা করো এবং তুমি সেখান থেকে এটা লিখবা। ওকে, তো আমাকে একটু বলো তো যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, এন্ড এগুলো ভালো করে লাইন বাই লাইন ভালো করে পড়বা, এন্ড আশা করি যে পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো বুঝতে পেরেছো, আমি চেষ্টা করেছি যে পুরো উপন্যাসের যে সার সংক্ষেপ, পুরো উপন্যাসের গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো থেকে এমসিকিউ আসে সেগুলো তোমাদেরকে একটু ধরিয়ে দেওয়ার। এখন তুমি যদি বই থেকে পুরো উপন্যাসটা পড়তে পারো, ওকে ফাইন, ভালো। আর তুমি যদি বই থেকে নাও পড়ো, তুমি যদি আমার ক্লাসটা করো, তাহলে ভালো করে সিকিউ এমসিকিউ সলভ করলে সেটাও হবে। আর বই পড়লে তো এবার তোমার বেসিক বুঝতে আর তোমার কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না, এখন তুমি নিজে নিজে পড়ে বুঝতে পারবা। সর্বশেষ তোমাদের আর একটা ক্লাস হবে, খুব সম্ভবত সিরাজউদ্দৌলা পড়ানো হয় নাই, আর তোমাদের সাজেশন রেডি হচ্ছে, সাজেশনটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব। তো আরেকটা ক্লাস হবে, তো এরপরে তোমাদের সাথে আমার সাথে আর দেখা হবে না, তোমাদের বাংলা ক্লাস শেষ। তো সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।